ভারতীয় পণ্যের ওপর মাত্র এক সপ্তাহের ব্যবধানে 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে দিশেহারা পোশাক উৎপাদনকারী কোম্পানি পার্ল গ্লোবাল ভারত থেকে সরিয়ে বাংলাদেশ সহ 4টি দেশ থেকে পোশাক উৎপাদন করবে কোম্পানিটি। গ্যাপ ও কোহলস সহ বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ভারতে উৎপাদন করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে পার্ল গ্লোবাল। কিন্তু এখন ভারত থেকে রপ্তানি করলে 50% শুল্ক দিতে হবে, তাই মার্কিন ক্রেতাদের চাপে পড়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কোম্পানিটির মহাপরিচালক। তিনি জানান, মার্কিন ক্রেতাদের তারা প্রস্তাব দিয়েছেন ভারতে যেসব পোশাক উৎপাদন হতো সেগুলো এখন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং গুয়েতেমালার 17টি কারখানায় নিয়ে যাওয়া হবে। এতে করে উচ্চ শুল্ক এড়ানো সম্ভব হবে। তিনি আরও জানান, কিছু মার্কিন ক্রেতা ভারতে উৎপাদিত পণ্যই নিতে চায়, তবে সেক্ষেত্রে ট্রাম্প যে শুল্কের বোঝা চাপিয়েছেন সেটির ভাগ ক্রেতাদেরও নিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে 2 দফায় মোট 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। 25% শুল্ক বুধবার থেকেই কার্যকর হয়েছে, বাকি 25% কার্যকর হবে আগামী 27 আগস্ট থেকে। এই উচ্চ শুল্ক ভারতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আলোচনায় অগ্রগতি না হলে এই শুল্ক বাড়তি চাপ তৈরি করবে ভারতের রপ্তানি ও কূটনৈতিক কৌশলে। এখন প্রশ্ন, এই সংকট মোকাবিলায় ভারতের সামনে উপায় কি? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আরোপ করা 50% শুল্ক মোকাবেলা করতে ভারতের সামনে 3টি পথ খোলা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে 3 পথের কথা তারা বলছেন তার মধ্যে অন্যতম হলো আলোচনা। প্রথম দিকে অনুমান করা হচ্ছিল যে ভারতই ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রথম বাণিজ্য চুক্তি করবে। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এর আগে 5 দফা বাণিজ্য আলোচনা হয়েছে। তবে কৃষি, ডেইরি এবং রাশিয়া থেকে তেল কেনা নিয়ে মত পার্থক্যের কারণে আলোচনা ভেস্তে যায়। তবু ভারতীয় কর্মকর্তারা এখনও আশাবাদী আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় ভারতের আরেকটি উপায় হতে পারে ট্রাম্পের দাবি মেনে নেওয়া এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্যে আপোস করা। ভারতের আমদানি করা মোট তেলের 1/3 এখন আসে রাশিয়া থেকে। 2022 সালের আগে এটি ছিল মাত্র 0.2%। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ তেল সস্তা হয় ভারত এই সুযোগ নেয়। যদিও ভারত এর আগে বলেছে বিকল্প উৎস থেকেও তেলের চাহিদা মেটানো সম্ভব, যেমন সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও এমনকি যুক্তরাষ্ট্র। ভারতের সামনে তৃতীয় পথ হল যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি। ট্রাম্পের শুল্ক যুদ্ধে ভারত একা নয়, ব্রাজিলও একই ধরনের চাপের মুখে। উভয় দেশই ব্রিক্স জোটের প্রতিষ্ঠাতা সদস্য। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা জানিয়েছেন, এই শুল্ক ইস্যুতে যৌথ পদক্ষেপের জন্য তিনি ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। 2024-25 অর্থবছরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল প্রায় $87 বিলিয়ন, যা দেশটির মোট জিডিপির 2% মতো। ভারতের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস, হীরা ও গহনা এবং পেট্রোকেমিক্যালস। নতুন শুল্ক কার্যকর হলে ওষুধ ছাড়া অন্য প্রায় সব রপ্তানি ব্যাহত হতে পারে। তাই এই জট কাটাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করছেন বিশেষজ্ঞরা। মনিরুজ্জামান বাবু, 71। ভারতের সাথে চলমান শুল্ক বিতর্কের অবসান না হওয়া পর্যন্ত কোনো বাণিজ্য আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প কথা বলেন। এর আগে ভারতীয় পণ্যের উপর প্রথম দফায় 25% এবং পরবর্তীতে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন জানায়, ভারতের রাশিয়ার তেল আমদানিকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ভারত সহ বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে চীন। এই শুল্ককে অন্যায্য ও অযৌক্তিক বলে অভিহিত করেছে দেশটি। সেই সাথে জাতীয় স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন আদমশুমারিতে অবৈধ অভিবাসীদের আর গণনায় না রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে রয়েছে তারা আদমশুমারিতে গণ্য হবে না। এছাড়া কমার্স ডিপার্টমেন্টকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে তারা আধুনিক তথ্য ও 2024 সালের নির্বাচনে ফলাফলের ভিত্তিতে একটি নতুন ও সঠিক জরিপ তৈরি করে। পরবর্তী আদমশুমারি 2030 সালে হওয়ার কথা। ট্রাম্প এর আগেও 2010 সালের আদমশুমারিতে নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্ন যুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু সেই উদ্যোগ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট 2019 সালে বাতিল করে দেয়। বিশেষজ্ঞ ও সমালোচকদের মতে, অভিবাসীদের বাদ দিলে অনেক এলাকা ফেডারেল ফান্ডিং ও কংগ্রেসীয় প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হবে। দেশটিতে প্রতি 10 বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়।
ইসরায়েলি অবরোধ ও টানা হামলার মুখে গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ব্লাড ব্যাংকগুলোতে রক্তের মজুদ শেষ হয়ে গেছে। এছাড়া অনেক সম্ভাব্য রক্তদাতা অপুষ্টিতে ভুগছেন, ফলে তাদের রক্ত নেওয়া সম্ভব হচ্ছে না। জ্বালানি সংকটও তীব্র হয়েছে, অব্যাহত রয়েছে ত্রাণ নিতে যাওয়া মানুষের মৃত্যু। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। গাজার আল শিফা, আল আকসা ও নাসের এই তিনটি হাসপাতাল বর্তমানে সীমিত আকারে চালু থাকলেও রক্তের সংকট প্রকট হয়ে উঠেছে। অনেক মানুষ স্বজনদের বাঁচাতে রক্ত দিতে চাইলেও চিকিৎসকেরা তাদের ফিরিয়ে দিচ্ছেন, কারণ অপুষ্টি ও পানিশূন্যতার কারণে তারা রক্তদানে অযোগ্য হয়ে পড়েছে। চিকিৎসকরা জানান, রক্ত দিতে যাওয়া বেশিরভাগ মানুষই অপুষ্টিতে ভুগছে। অনেক সময় রক্তদানের পরপরই তারা অজ্ঞান হয়ে পড়ছেন। এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি তো বাড়ছেই, সেই সঙ্গে ওই রক্ত ব্যাগটিও নষ্ট হচ্ছে। মার্চ মাস থেকে এ পর্যন্ত 100 জনের বেশি চিকিৎসক ও সার্জনকে গাজায় প্রবেশ করতে দেয়া হয়নি। এর ফলে জটিল রোগীদের চিকিৎসা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় এখনও 14,800 রোগীর জরুরি চিকিৎসা প্রয়োজন। এদিকে ইসরায়েলের বোমা ও ট্যাঙ্ক হামলায় গাজার নিজস্ব খাদ্য উৎপাদন ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং UN স্যাটেলাইট সেন্টারের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মাত্র 8.6% চাষযোগ্য জমি এখন প্রবেশযোগ্য। এর মধ্যে মাত্র 1.5% জমি এখনও ক্ষতিগ্রস্ত হয়নি। জাতিসংঘ জানিয়েছে, গাজার জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। গত 2 দিনে কেরেম আবু সালেম সীমান্ত দিয়ে মাত্র 3 লাখ লিটার জ্বালানি প্রবেশ করতে পেরেছে। এটি প্রয়োজনের তুলনায় নগণ্য। এর ফলে 100-র বেশি নবজাতকের জীবন হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে গাজায় দুর্ভিক্ষ ও অবরোধের প্রতিবাদে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে হামাস। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, শহর, রাজধানী ও জনসমাগম স্থলে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও দখলদারদের দূতাবাসগুলোর সামনে প্রতিবাদ জোরদার করতে হবে। এছাড়া গাজায় দখলদার বাহিনীর সামরিক তৎপরতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে ইসরায়েল, এমন আশঙ্কায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজাকে পুরোপুরি দখলের পরিকল্পনা নিয়ে নতুন ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সৃষ্টি ঘটক, ৭১। সমালোচনা মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশনারা আলীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। 2024 সালে 4 জুলাই নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ জয়ের পর রুশনারাকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। রুশনারা টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে নির্বাচন করে জয়ী হন। এর আগে 2010 সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হন তিনি। কিন্তু সম্প্রতি নিজের মালিকানাধীন একটি টাউন হাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে ভাড়া 700 পাউন্ড বাড়িয়ে বাড়ি ভাড়া দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। আর এমন সমালোচনার মুখেই মন্ত্রিত্ব ছাড়েন রুশনারা আলী। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় অড অঞ্চলে দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে। গত 75 বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক এই দাবানলে রাজধানী প্যারিসের চেয়েও বড় এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে কাজ করছেন 2000-এর বেশি দমকল কর্মী ও সেনা সদস্য। 500-টিরও বেশি অগ্নি নির্বাপক যানবাহন এবং পানিবাহী বিমান ব্যবহার করা হচ্ছে। কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগামী কয়েকদিন আগুন জ্বলতে থাকবে বলেও সতর্ক করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, ফ্রান্সের চলমান দাবানলের ভয়াবহতা পেরিয়ে গেছে প্যারিস শহরের আয়তনকেও। মঙ্গলবার রিবোত গ্রামের কাছে শুরু হওয়া এই আগুনে একজন নারী মারা গেছেন এবং 11 জন দমকল কর্মী সহ অন্তত 13 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বৈদ্যুতিক তার সহ বিভিন্ন ঝুঁকির কারণে ওই অঞ্চলের বনাঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ইলিনয় অঙ্গরাজ্যের অ্যালটনের কাছে মিসিসিপি নদীতে একটি বার্জের ওপর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 জন নিহত হয়েছেন। বন্ধ হয়ে গেছে যান চলাচল। কোস্টগার্ড জানিয়েছে, MD-369 হেলিকপ্টারটি দুর্ঘটনার আগে বিদ্যুৎ লাইনে আঘাত করেছিল। সে সময় হেলিকপ্টারে 2 জন ছিলেন। তবে দুর্ঘটনার সময় বার্জে কেউ ছিলেন না বলে জানা গেছে। তবে দুর্ঘটনার পর বার্জটিতে আগুন ধরে যায়। এরই মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে সেই আগুন। ফসল ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য অন্যতম প্রধান নৌপথ মিসিসিপি। এর 199 থেকে 221 মাইল ফলক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই পথ কখন আবার খুলবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।